প্রচুর চ্যালেঞ্জ, সমস্ত দপ্তরে চ্যালেঞ্জ। ঘুষ ছাড়া চাকরি, কাটমানি ছাড়া কাজ, কোথাও একটা দলের প্রতি আনুগত্য, পদলেহন, এই সমস্ত ছাড়া কোনো কাজ হয় না। সরকার যে একটা ভালো কাজ করতে পারে, সরকার যে মানুষের জন্য সরকার, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা মানুষ ভুলে গিয়েছে। পাঠ্যক্রম বদলাচ্ছে, এই পাঠ্যক্রমে কি কি আসছে, মানে নতুন কি কি জিনিস আমাদের স্কুলের বাচ্চারা শিখবে? সরকারি বিদ্যালয়ের প্রতি ছেলে মেয়েদের এবং অভিভাবকদের আস্থা ফিরে আসুক। দুপুরের খাবার পাওয়ার জন্য বাচ্চারা স্কুলে আসে, তো মিড ডে মিলের মাধ্যমে তারা পড়াশুনো শিখুক। মাত্র 2.5 মাসের সরকার, কিন্তু একাধিক এমন কাজ দেখা যাচ্ছে যা মানুষের নজর কাটতে শুরু করে। এই মুহূর্তে সেই সমস্ত বেশ কিছু কাজের খোঁজ খবর নিয়ে আজকে হাজির হয়েছি রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর কাছে। কৌশিকবাবু, আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আমার নাম অভিষেক সেনগুপ্ত। নমস্কার, আপনাদেরও অনেক অভিনন্দন। বেঙ্গল পলিটিক্সের দর্শকদের অভিনন্দন। আর নিশ্চয়ই আমার বিধানসভা, আমার জেলা রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মানুষও বেঙ্গল পলিটিক্স ইউটিউব চ্যানেল দেখেন। বেঙ্গল পলিটিক্স ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে অভিনন্দন। অনেক ধন্যবাদ আপনাকে। কৌশিকবাবু, আমার একটা প্রথম প্রশ্ন আর কি, মানে আপনি তো বেসিক্যালি আরএসএস এর লোক, আমি জানি। আপনার রাজনীতিতে আসা কীভাবে, মানে কিভাবে আপনি রাজনীতিতে এলেন? দেখুন, আমার রাজনৈতিক জীবন যদি বলেন, সেটা ছাত্র রাজনীতি থেকে, সেটা 1990 সাল থেকে। 1990 সাল, তখন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ, তখন বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত হওয়া, সেখানে কলেজের ইউনিটের দায়িত্ব নেওয়া। পরবর্তীকালে 91, 92, 93 এই 3 বছর আমি যে রাজ্য কমিটি ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের, তার সদস্য ছিলাম। তো পরবর্তীতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বিশেষ প্রয়োজনে আমাকে স্কুল শিক্ষকতার কাজে যুক্ত হতে হয়। তো সেখান থেকে মানে খানিকটা বিচ্যুতি। হ্যাঁ, তখন কিন্তু তখন সংঘের কাজের সাথে যুক্ত ছিলাম। সংঘের দায়িত্ব নিয়ে সংঘের কাজ করতাম। পরবর্তীতে সেটা শিলিগুড়িতে, তখন আমি শিলিগুড়িতে থাকতাম 1993 থেকে 2003। পরবর্তীতে আবার রায়গঞ্জ ফিরে এসে তারপরে ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি দলের সাথে যুক্ত হওয়া, দলের জেলা কমিটির দায়িত্ব নেওয়া, এবং পরবর্তীতে 2025 সালে আমি দলের জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। তারপরে আপনারা জানেন, সেখান থেকে বিধায়ক হওয়া, তারপরে 26 ভোটে। আপনার তো মানে জয়টা খুব রোমাঞ্চকর জয়, মানে আপনার ওই অঞ্চল, মানে আপনার এলাকাতে যিনি তৃণমূলের আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, কঠিন প্রতিদ্বন্দ্বী, কিন্তু তারপরেও আপনি 50,000 ভোটের বেশি পেয়ে জিতেছেন। মানে মানুষের আস্থা অনেক বেশি আপনার ওপর ছিল। কোথাও কি আপনার এটা মনে হয় কৌশিকবাবু, যে আপনার যে শিক্ষকতার সঙ্গে জড়িয়ে থাকা, আপনার মানুষের সঙ্গে খুব নিবিড় যোগ থাকা, এগুলো আপনার ক্ষেত্রে জয়ের জন্য খুব কাজে লেগেছে? নিশ্চয়। বাংলার রাজনৈতিক চরিত্র ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে একদম আলাদা। তো বাহুবলী যে কনসেপ্ট, ধারণা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের রাজনীতির সাথে মিশে থাকে, সেই রাজনীতি পশ্চিমবঙ্গে গত 15 বছর আনার চেষ্টা হয়েছিল, বা 15 বছর আগের 5 বছর সেটা কিছুটা চলে এসেছিল। তো বাংলার মানুষ এটা পছন্দ করেন না। বাংলার মানুষ চান যে রাজনীতিতে যারা থাকবেন তারা খুব সাধারণ মানুষ হবেন, যাতে সহজেই তাদেরকে কাছে পাওয়া যায়, তাদের সাথে কথা বলা যায়, তাদের সাথে সমস্যা নিয়ে আলোচনা করা যায়। তো সেইটা বাংলার মানুষ পছন্দ করেন। তো বাংলার মানুষ এই 2026-এ যে নির্বাচন হলো, তাতে বাংলার মানুষ চেয়েছিল যে এমন একটি দল সরকারে আসুক, যে দল খুব সাধারণ মানুষের জন্য ভাববে, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবে। সেই জন্য দেখবেন আমার মতো আরও প্রচুর বিধায়ক যারা ভোটে দাঁড়িয়েছেন এবং তাদের বেশিরভাগই জিতেছেন, খুব সাধারণ পরিবারের, তারা খুব সাধারণ মানুষ। প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তারা যুক্ত আছেন। আপনি কলিতাদির কথা ভাবুন, কলিতা মাঝি আছেন। তো এরকম প্রচুর সাধারণ মানুষ। তো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও মানুষ চেয়েছেন আমার মতো একজন সাধারণ মানুষ, যার সবসময় আমি সামাজিকভাবে এবং বিভিন্ন আমার কার্যপদ্ধতির মাধ্যমে
সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সাধারণ জীবনযাপন করার চেষ্টা করেছি সবসময়। রায়গঞ্জের মানুষ হয়তো সেটাই চেয়েছেন। পাশাপাশি আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, আমি তাকে 59,000-এরও বেশি ভোটে হারিয়ে জয়লাভ হয়েছে আমার। তো তার যে দাম্ভিকতা, তার যে অর্থ নির্ভর রাজনীতি এবং তার যে আপনার যে আমরা যেটা রাজনৈতিক ক্ষেত্রে যে দুর্বৃত্তায়ন, তো এইগুলো দেখতে দেখতে সাধারণ মানুষ একদম ক্লান্ত ছিল। তো সাধারণ মানুষ এর থেকে পরিত্রাণ চাইছিল। সেটা আমার জয়ের একটা বড় কারণ। দ্বিতীয় একটা জয়ের বড় কারণ আমার দলের বুথ থেকে শুরু করে আর জেলা স্তর পর্যন্ত যে আমার দলের কর্মী এবং নেতৃবৃন্দ সারা বছর, বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের পাশাপাশি রায়গঞ্জ বিধানসভাতেও পরিশ্রম করেছেন, সংগঠনকে দাঁড় করিয়েছেন, সংগঠনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সেটাও আমার জয়ের জন্য একটা বড় কারণ। আমার দলের কর্মী এবং নেতৃত্বরা তারা ভীষণ পরিশ্রম করেছেন সারা বছর সংগঠনকে দাঁড় করানো। আরেকটা বড় কারণ সেটা হচ্ছে আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি 2021 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন। পরবর্তীকালে তিনি দল ত্যাগ করেন নিজের স্বার্থের জন্য, নিজের ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, এটা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে গিয়েছিল। সাধারণ মানুষ এটাকে ভালো চোখে নেয়নি। তো সেটাও পরিবর্তনের একটা বড় কারণ। কৌশিকবাবু, আপনার সম্পর্কে দুটো জিনিস শোনা যায়। আপনি খানিকটা ফ্যাক্ট চেকের মতনই আপনাকে আমি জিজ্ঞেস করছি। এক হচ্ছে আপনি স্কুল শিক্ষকতা করার পাশাপাশি আপনি ছাত্রদের পড়াতেন, টিউশনি করতেন, কিন্তু ফিজ আপনি নিতেন না। এটা শোনা যায় যে প্রচুর গরিব ছেলেপিলে আপনার কাছে এসে পড়াশোনা করে বড় হয়েছে। তারা আজকাল মানে তারা বিভিন্ন জায়গায় মানে ভালো রেজাল্ট করেছে, এটা শোনা যায়। আর দু নম্বর হচ্ছে আপনার একটা এনজিও রয়েছে যার মাধ্যমে আপনি প্রচুর গরিব সমাজের নিচু তলার ছেলেপিলে মানুষ, সাধারণ মানুষ, তাদের সহযোগিতা করেন। এই দুটো কি সত্যি? আমার কাছে প্রচুর ছেলেমেয়েরা পড়াশুনো করেছে। আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানো। আমি দেখেছি তাদের অভাবের কারণে তারা পড়াশুনো থেকে এইটা আপনি করলেন কেন? আমি নিজে ফিল করেছি। এটা পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে আমি যে অর্গানাইজেশনের সাথে যুক্ত, মানে এনজিওর সাথে যুক্ত, তো আমরা মূলত বাচ্চাদের এডুকেশন আর প্রোটেকশন নিয়েই কাজ করেছি। উত্তর দিনাজপুর জেলা এডুকেশনের দিক থেকে অনেক পিছিয়ে, প্রচুর ড্রপ আউট হয়। তো কোথাও ড্রপ আউট কমানোর জন্য আমরা কাজ করতাম বাচ্চাদেরকে নিয়ে, এবং বাচ্চাদের প্রোটেকশন রিলেটেড কাজ, যেমন ওই এলাকা থেকে কাজের নাম করে, বিয়ের নাম করে প্রচুর মেয়েদের বাইরে এনে বিক্রি করা হয়। ট্রাফিকিং একটা বড় ইস্যু, আনসেফ মাইগ্রেশন একটা বড় ইস্যু, চাইল্ড লেবার, চাইল্ড মাইগ্রেশন আমার জেলার জন্য বড় ইস্যু। তো আমি যে সংগঠনের সাথে মানে এনজিও সংগঠনের সাথে যুক্ত ছিলাম, আমরা এই ধরনের কাজই করতাম। আর পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর একটা বিরাট ভূমিকা আছে, কারণ সংঘ থেকে আমরা বরাবর শিখেছি সেবা করতে হবে, সমাজের সেবা করতে হবে। সেটাও আমার জীবনে একটা বড় প্রেরণা এই ধরনের সামাজিক কাজের জন্য। কৌশিকবাবু, আপনি মানে একটা বিজেপির উত্থানের একটা বড় কারণ তো যে গত 15 বছর সরকার যেভাবে চলেছে প্রচুর অভিযোগ এসছে। সেখানে মানে ঘুষ নেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে চাকরি দেওয়া, নানান অভিযোগ বিভিন্ন সময় এসছে। এই যে 15 বছর পর যখন আপনারা ক্ষমতায় এলেন, যখন এই সদ্য 2.5 মাস পার করেছেন, কি কি চ্যালেঞ্জের মুখে পড়লেন? দেখুন, প্রচুর চ্যালেঞ্জ, সমস্ত দপ্তরে চ্যালেঞ্জ। সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মানুষের যে বিশ্বাসযোগ্যতা, যে ঘুষ ছাড়া চাকরি, কাটমানি ছাড়া কাজ, তারপরে ধরুন কোথাও একটা দলের প্রতি আনুগত্য, পদলেহন, এই সমস্ত ছাড়া কোনো কাজ হয় না। সরকারি দপ্তরগুলোতে আপনার যদি খুব ভালো কানেকশান না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। আপনি থানায় গেলে আপনার নেওয়া হবে না, আপনার অভিযোগ নেওয়া হবে না। অর্থাৎ সর্বত্র সরকারের প্রতি একটা আস্থা, মানুষের সবচেয়ে বেশি আস্থা সরকারের প্রতি থাকা উচিত। কিন্তু গত 15 বছর যে সরকার যেভাবে চালনা হয়েছে আর যারা চালনা করেছেন তাদের প্রতি মানুষ এত তিতিবিরক্ত ছিল যে সরকারের প্রতি, সরকার যে একটা ভালো কাজ করতে পারে, সরকার যে মানুষের জন্য সরকার, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা মানুষ ভুলে গিয়েছিল।
তো আমাদের ক্ষেত্রে এটা সবচাইতে বড় চ্যালেঞ্জ, যে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসা। আচ্ছা। আমার সন্তানের আমার সন্তানের পড়াশুনো ভালো হবে, আমার সন্তান সুরক্ষিত থাকবে, আমার সন্তান ভবিষ্যতে পশ্চিমবঙ্গে থেকেই কোনো কাজের ব্যবস্থা করতে পারবে, আমার পরিবার ভালো থাকবে, আমার পরিবারের মায়েরা মেয়েরা তারা নিরাপদভাবে সারা রাত রাস্তায় ঘুরতে পারবে, আমার বাংলার মায়েরা সুরক্ষিত থাকবে। তো এই যে ধারণাটা, এটাই পাল্টে গিয়েছিল। একটা সর্বত্র নিরাপত্তার অভাব, আমরা পরপর বাংলায় মেয়েদের সাথে যা যা ঘটে গেছে, অভয়া পর্যন্ত, তো সেইটা বাংলার মানুষের ক্ষেত্রে কোথাও একটা আস্থা চলে গিয়েছিল যে বাংলায় মেয়েরা নিরাপদ নয়, বাংলায় স্কুলে পড়াশুনো হয় না, বাংলায় আর চাকরি হয় না, বাংলায় কর্মসংস্থান হয় না, এই ধরনের একটা পরিবেশ নির্মাণ হয়ে গেছিল। তো সেখান থেকে আমাদেরকে বাংলার এই 10-11 কোটি মানুষের আস্থা অর্জন করতে হবে, না সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। কৌশিকবাবু, আপনার কাঁধে দুটো দপ্তর, ওদিকে স্কুল শিক্ষার প্রতিমন্ত্রী আপনি, এদিকে দমকল প্রতিমন্ত্রী আপনি। এই দুটো দপ্তর একসঙ্গে চালাতে গেলে মানে একটা মানুষের প্রচুর কর্মক্ষমতার দরকার পড়ে, নাহলে তো আমি আসার পর থেকে আমি দেখে যাচ্ছি আপনি হয় মিটিং করছেন, না হলে কন্টিনিউ একের পর এক কাগজে সই করে যাচ্ছেন। তো আপনার এই 24 ঘন্টা দিনটাকে তো আপনি 48 ঘন্টা করতে পারবেন না, কি করে ম্যানেজ করছেন? হ্যাঁ, সেটা মুখ্যমন্ত্রী আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন, কাজ বুঝিয়ে দিচ্ছেন, কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন। সেই জন্য আমরা সরকারের যত দপ্তর আছে তার মন্ত্রীরা, আমরারা প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করছেন। এটা তো একটা পুনর্নির্মাণ, বাংলার পুনর্জাগরণ ঘটাতে হবে, তো স্বাভাবিক, সেই জন্য আমাদের পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রমী একমাত্র আমাদের পথ দেখাতে পারে যে বাংলা আবার পুনর্নির্মাণ হবে। সেই জন্য যতই দুটো দপ্তরে কাজ থাকুক, আমি প্রচুর সময় দিচ্ছি কাজগুলো সুন্দরভাবে করার জন্য। আপনাকে দুটো দপ্তর নিয়ে আমি দুটো প্রশ্ন করব। একটা স্কুল শিক্ষার উপর, সেটা হচ্ছে 2016 সালে যে নিয়োগটা নিয়ে যেটা বিতর্ক রয়েছে, দুর্নীতি হয়েছিল, 31শে আগস্ট পর্যন্ত তাদের মেয়াদ আছে। এরপরে সেই 2016 সালের ওই ব্যাচটার তাহলে কি অবস্থা হবে? মানে এত শিক্ষক যারা এখনো পর্যন্ত মানে আনটেন্টেড, যারা মানে দুর্নীতির মধ্যে নেই, যারা পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে যারা, তাদের ভবিষ্যৎ কি হবে? আমরা তো সকলেই দেখুন, আমরা কোর্ট ব্যবস্থার প্রতি, আইন বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। তো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের যা রায় আছে সেটাকেই আমরা মেনে চলব। তো যারা ধরুন এই দুর্নীতির সাথে যুক্ত নয়, অথচ যাদের এই চাকরিটা চলে যাচ্ছে বা চলে যাবে, তো আমরা আশা করব তারা নিশ্চয়ই বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল হবেন, তারা বিচার ব্যবস্থার সাথে যোগাযোগ রাখবেন, এবং সেখান থেকে কোনো রায় এলে সেটা তো আমরা সবসময় সেটার মান্যতা দেব। আচ্ছা, আর টেট নিয়ে একটা বিতর্ক রয়েছে যে টেট দিতে হবে, আপনারা বলেছেন যে ওটা বলছে আপার প্রাইমারি আর প্রাইমারি এই দুটোর ক্ষেত্রে আপনারা টেট দিতে হবে বলেছেন। তো এই টেট পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে? ওটা নিয়ে দেখুন, টেট নিয়ে তো এখনো যেহেতু একটু দ্বিধাদ্বন্দ্বের জায়গায় আছে, তো খানিকটা রয়েছে, তো সেই জন্য আমার কাছে যা যা খবর এসছে, বিভিন্ন সাংগঠনিক স্তর থেকে যে সমস্ত খবর এসছে, ধরুন শিক্ষক সংগঠনদের বিভিন্ন জায়গা থেকে, তাতে ধরুন টেট নিয়ে যে আমাদের রুলস আছে, সেই রুলস অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছে। তো সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে যদি কিছু আবার পুনর্ভাবনা চিন্তা করতে হয়, তাহলে সেই রুলস নিয়েই ভাবনা চিন্তা করতে হবে। তো আমাদের সরকার সবসময় সংবেদনশীল, আমরা দেখছি কতদূর কী করা যায়, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় আছে, আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। আমি জানি আপনার হাতে সময় খুব কম, খুব দ্রুত আপনাকে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের পাঠ্যক্রম বদলাচ্ছে, এই পাঠ্যক্রমে কি কি আসছে, মানে নতুন কি কি জিনিস আমাদের স্কুলের বাচ্চারা শিখবে? দেখুন, পাঠ্যক্রম বদলাচ্ছে মানে তার একটা কমিটি হয়েছে, তারা পরামর্শ দেবেন, অবশ্যই নতুন অনেক কিছু আসবে বলে আমরা আশা করছি, কিন্তু এই মুহূর্তে আমরা জানি না ঠিক, কারণ কমিটি বিবেচনা করছেন, কমিটি ভাবনা চিন্তা করে আমাদের কাছে একটা
সাজেশন দেবেন বা একটা রিপোর্ট দেবেন হুম। যে ওনারা কিভাবে কি করতে চাইছেন। ওটা আসার পরে আমরা বলতে পারবো। কৌশিকবাবু, গত 15 বছরে একটা প্রশ্ন বারবার উঠেছে তৃণমূল সরকার থাকাকালীন, সেটা হচ্ছে যে 8,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং এই স্কুলগুলোকে আবার খোলার কোনো রকম উদ্যোগ পুরনো সরকার নেয়নি। আপনারা আসার পর প্রচুর মানুষ দুটো প্রশ্নে আটকে রয়েছেন: এক, এই স্কুলগুলো খুলবে, আর দুই, বেসরকারি স্কুলের উপরেই কি ফোকাস থাকবে, নাকি আস্তে আস্তে সরকারি স্কুল যেখানে আমরা যেভাবে বড় হয়েছি ঠিক সেটাই ফিরবে? একদম খুব ভালো প্রশ্ন। আমি প্রত্যেককে এই একই প্রশ্নের বা একই ভাবনার একটাই উত্তর দিয়েছি। আমাদের স্কুল শিক্ষা দপ্তরের একটা বিরাট লক্ষ্য আমরা ঠিক করেছি যে সরকারি বিদ্যালয়ের প্রতি ছেলেমেয়েদের এবং অভিভাবকদের আস্থা ফিরে আসুক। সরকারি বিদ্যালয়গুলোতে ছেলেমেয়ে এবং ছেলেমেয়েরা ফিরে আসুক, আবার সরকারি বিদ্যালয়গুলো ছেলেমেয়েতে ভর্তি হয়ে যাক। এবং সেটা করতে গেলে আমাদের যা যা করতে হবে, একটা হচ্ছে পড়াশুনোর মান উন্নয়ন ঘটানো, স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, মিড ডে মিল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এরকম গরিব একটা রাজ্যে পেট ভরে দুপুরের খাবার পাওয়ার জন্যও বাচ্চারা স্কুলে আসে, তো মিড ডে মিলের মাধ্যমে তারা পড়াশুনো শিখুক, ওটার জন্য তারা স্কুলে আসুক, তারপরে তারা শিখুক। তো সেই জন্য মিড ডে মিলকে ঠিক করা, অর্থাৎ স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এবং বিদ্যালয়ে পড়ানোর মান উন্নয়ন ঘটানো, এই দুটো আমাদের একটা বড় লক্ষ্য, যাতে করে বাচ্চারা এবং অভিভাবকরা আবার সরকারি বিদ্যালয়মুখী হয়। সেটাই আমরা ভাবছি। আমাদের কোনো কিছুরই অভাব নেই, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, সেগুলো আমরা যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু ওই এলাকায় বাচ্চা আছে, তো আমরা সেগুলো নিয়েও ভাবনা চিন্তার মধ্যে আছে। আমাদের কাছে প্রত্যেকটি বিদ্যালয়ে খুব ভালো ভালো শিক্ষক শিক্ষিকারা আছেন, তো আমরা কোথাও তাদেরকে একবার মোটিভেট করতে চাই, তাদেরকে কোথাও উৎসাহ দিতে চাই। তাদের একটা আর্থিকভাবে তারা অনেকটা অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে ছিলেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্বাচনের আগেই আমরা আমাদের সংকল্পপত্রে ঘোষণা করেছিলাম যে প্রতিশ্রুতি আমরা রেখেছি, তো সেটাও কোথাও টিচারদের মোটিভেট করছে না। আমাদের এই রেমুনারেশন বা স্যালারি বেড়েছে, তো সেটাও আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে, অভিভাবক, শিক্ষক আর হচ্ছে স্কুল বাচ্চারা, আমাদের দপ্তর এবং আমাদের দপ্তরের অসংখ্য খুব ডেডিকেটেড কর্মীরা, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গে পড়াশোনার মান ফিরিয়ে আনার জন্য। দমকল একটা খুব সিরিয়াস একটা ডিপার্টমেন্ট, মানে অতীতে এই ব্যাপারটাকে কেন জানি না বারবার বিতর্ক উঠেছে, গুরুত্ব দেওয়া হয় না, ভাবা হয় না। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেকে বলতে শুরু করেছেন যে দমকল নিয়ে একটা নতুন ব্লু প্রিন্ট আপনি তৈরি করছেন, যে নকশা কলকাতার চেহারা অনেকখানি, মানে কলকাতা তো বটেই, রাজ্যেরও অনেকখানি চেহারা বদলে দেবে। কি করছেন আপনি? ঠিক, এটা আমরা একটা দপ্তরের সব আধিকারিকরা মিলে বসে আমরা একটা রোডম্যাপ তৈরি করছি যে আজকে 2026-এর পর আগামী 1 বছর পর দমকল দপ্তরকে আমরা কোথায় দেখতে চাই, 2 বছর পর, 3 বছর পর এবং 5 বছর পর দপ্তরকে আমরা কোথায় দেখতে চাই। সেখানে সবচেয়ে বড় বিষয় এসছে ফায়ার সেফটি, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেখানে আগুন লাগার সম্ভাবনা আছে, যেখানে আগুন লাগার একটা ইতিহাস আছে, তো সেই জায়গাগুলোতে কতটা প্রোটেক্টেড রাখা যায় জায়গাগুলোতে, সেই জন্য আমাদের কাছে একটা বড় ফোকাস এরিয়া হচ্ছে ফায়ার সেফটি অডিট। অর্থাৎ অডিট করলেই বোঝা যাবে যে কোন জায়গায় আর এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আছে, যেখানে একটা বিপজ্জনক জায়গা তৈরি হয়ে আছে। তো এই ফায়ার সেফটি অডিটটা আমাদের কাছে একটা বড় জায়গা, যেটা আমরা ধীরে ধীরে করার চেষ্টা করছি, এগোনোর চেষ্টা করছি, যাতে করলে অডিটটা হয়ে গেলে ফায়ার সেফটি মেজার কি নেওয়া যেতে পারে সেই ব্যাপারগুলো আমরা, মানে কারেকশনের জায়গাগুলো আমরা পৌঁছতে পারবো। এইভাবে ধীরে ধীরে রোডম্যাপ তৈরি করার চেষ্টা হচ্ছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সদ্য মানে 2.5 মাস আপনাদের এখানে বাংলার বুকে আপনারা সরকার তৈরি করেছেন, কিন্তু এই 2.5 মাসে আপনারা বেশ কিছু নতুন দিক খুলেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা স্বচ্ছতা আনতে চাইছেন, মানুষ আরও ভালো থাকুন, এই চেষ্টা আপনারা করছেন। সামনে লম্বা পথ যাওয়া বাকি। এই পথটুকুর জন্য আপনারা মানে নিজেদের, মানে আপনারা যে সমস্ত দপ্তরের দায়িত্বে, প্রত্যেকের তো একটা নিজস্ব রেসপন্সিবিলিটি জায়গা আছে,
সেখান থেকে আপনি নিজে কি চান, মানে কিভাবে আপনার আগামী ভবিষ্যৎ বাংলা যেদিকে আপনার তাকিয়ে রয়েছে, কি চাইছেন আপনি? দেখুন, আমার তো চাওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি প্রায় আমাদের সাথে বসেন, ক্যাবিনেট মিটিং করছেন, তিনি দিশা দেখাচ্ছেন, নেতৃত্ব দেখাচ্ছেন, এবং আমরা তার নেতৃত্বে একটা রোডম্যাপ ঠিক করছি সমস্ত দপ্তরের আর মন্ত্রীরা, এবং পরবর্তীতে আমরা আবার দপ্তরে বসছি, রিভিউ মিটিং হচ্ছে, আমাদের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তো তার জন্য মন্ত্রীরা এবং দপ্তরের আধিকারিকরা, কর্মীরা সকলে মিলে নিরলস পরিশ্রম করছেন, এবং স্ট্র্যাটেজিক মানে কৌশলগত পরিশ্রম হচ্ছে কিভাবে এগোতে হবে, এবং মুখ্যমন্ত্রীও চেষ্টা করছেন তার জন্য যে অর্থ দরকার সেই অর্থ কী করে জোগাড় করতে হবে, কোথায় দিল্লিতে যেতে হবে, অর্থ আনতে হবে। তো এই ব্যাপারগুলো চলছে। মানে 5 বছর পর কি বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে নিশ্চয়ই। পারবে যে সরকার এসেছিল তারা আসলে তাদের মানে পুরো রাজ্যটা কি পাল্টে দিয়েছে? নিশ্চয়। রাজ্যে মানুষের যেটা স্বচ্ছতা আপনি বললেন, মানুষ তো সবার আগে দেখতে চাইছে যে টাকা ছাড়া তার সন্তানের চাকরি হবে, তাকে কোথাও গিয়ে সরকারি কোনো কাজের জন্য তাকে হ্যারাসমেন্ট হতে হবে না, অর্থাৎ ব্যবস্থার পরিবর্তন হবে। আমরা তো এখানে লোক আর বিহার, ইউপি আর উড়িষ্যা, গুজরাট থেকে লোক এনে পশ্চিমবঙ্গকে পাল্টাবো না। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মন্ত্রী, পশ্চিমবঙ্গের আধিকারিক, পশ্চিমবঙ্গের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারাই আছেন, তারাই থাকবেন, তারাই মিলে নতুন পশ্চিমবঙ্গ তৈরি করবেন। সেটা কখন সম্ভব? না যখন ব্যবস্থার পরিবর্তন হবে। আমরা সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য কাজ করছি। অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।